মধ্যরাতে ঘুম থেকে উঠিয়ে অষ্টাদশী চিত্রার গায়ে লাল বেনারসি মুড়িয়ে দেওয়া হয়। স্বামীর বয়স 50-এর ঊর্ধ্বে। যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তিনি চিত্রার পরিচিত সহপাঠী রোকসানার পিতা। লোকের স্ত্রী মারা গেছেন আজ 2 সপ্তাহ হয়নি। চিত্রার অন্তর আত্মা ভয়ে কাঁপছে। হৃৎপিণ্ডের ধুকপুকানির শব্দ তাকে নিমিষেই কাবু করছে। কি করবে সে এখন? সে তো সোহাগ ভাইকে ভালোবাসে। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা চিত্রার পক্ষে অসম্ভব। হাতের কাছে ফোন নেই। মামি তাকে একটু আগে একগাল কথা শুনিয়ে জলদি শাড়ি পরতে বলে গেছেন। আচ্ছা, সোহাগ ভাইয়ের রুমে গিয়ে তাকে জানিয়ে আসলে কি এই বিপদ হতে লোকটা তাকে রক্ষা করবে? হ্যাঁ, রক্ষা না করে কোথায় আবার যাবে? শত হলেও তারই তো প্রেমিক সোহাগ ভাই। ভাবতে না ভাবতেই মামি হুড়মুড়িয়ে আবার রুমে আসেন, সঙ্গে তার বড় ছেলের বউ মারিয়াও। মুখপুরি, তুই এখনো বসে আছোস? তোর আম্মারা আয়সা বুঝি তোরে তৈয়ার করব? মার্জিয়া বেগম গর্জে উঠলেন, দয়া করে এমন করো না মামি। আমি এই লোককে বিয়ে করতে পারবো না। আমি এই লোককে বিয়ে করব না, দয়া করো। ঘরের সব কাজ আমি ভালো করে করব। তাও রহম করো মামি, রহম করো। চিত্রা মার্জিয়ার পা ধরে আর্তনাদ করে। তবে এহেন আর্তনাদ মার্জিয়ার হৃদয় ছুঁয়েছে বলে মনে হয় না। চিত্রাকে পাশ কাটিয়ে মারিয়া শাড়িটা ছুঁড়ে মারে তার মুখের ওপর। তাচ্ছিল্যের স্বরে বলল, নাটক কইরা লাভ হইব না। আম্মা, আপনি ওরে ধরেন, আমি শাড়ি পরাই। ভাবি ভাবি, আমি আপনার পায়ে পড়ি, আমার সঙ্গে এমন অন্যায় করবেন না। মারিয়া ধাক্কা মেরে নিজের পা সরিয়ে নেয়। আবারও বলে ওঠেন, হে সব অন্যায় খালি আমরা করি, আর তুই তো দুধে ধোয়া তুলসী পাতা। এই বাড়ির কাঁধে বসে আর কতকাল খাইবা? পরিবারটারে তো ধ্বংস কইরা ফেলাইছ। শেয়ানা মাইয়া হইয়া ঘর জুড়া ধাপাইয়া বেড়াও। আমার জামাইটারে তো বশ কইবার পারো নাই, তাই এখন সোহাগের পেছনে লাইগেছ। তোমাগো মতো মাইয়া মানুষের আমার খুব ভালো করেই চেনা আছে। যার বাপ মায়ের ঠিক ঠিকানা নাই তার আবার কিসের ভ্যাডাম? মারিয়ার নোংরা কথায় চিত্রার ভেতরটা জ্বলে পড়ে উঠল। শত্রু আসলে জানে তার দুর্বল দিকটা কোথায়, তাই তো বেছে বেছে সেখানেই বারবার আঘাত করে। সে আর কতবার দুনিয়াকে বোঝাবে তার বাবা মা কোনো অপরাধী না, খারাপ না। মনে মনে সোহাগকে খুঁজছে চিত্রা। তার চিত্রা সওদা হয়ে যাচ্ছে। সে কি তাকে বাঁচাতে আসবে না? সে কি কিছুই জানে না? তাকে কি কেউ কিছু জানায়নি? একবার, শুধু একবার সোহাগের কাছে যেতে চায় সে। ওই মানুষটা ছাড়া নিজের বৈধতা আর কাউকে দিতে পারবে না চিত্রা। এমন কিছু হওয়ার আগে মৃত্যু শ্রেয়। কি আম্মা, হয়েছে? মিজান সাহেব তো বসে আছে, ওরে তৈরি করছো? দরজার ওপাশ থেকে মার্জিয়ার বড় ছেলে মাহাদি হাঁক ছাড়ল। মার্জিয়া দরজা খানিকটা ফাঁক করে মাথা বের করে জবাব দিলেন, এই তো আর একটু, ওরে আমি নিয়ে আসতেছি, তুই যা আব্বা। মাহাদি চলে গেল। মার্জিয়া এবার চিত্রা চুলের মুঠি শক্ত করে মুঠোয় পুড়ে বললেন, হারামির বাচ্চা, ওঠ ওঠ কইলাম। বসার ঘরে 5-6 জন পুরুষ মানুষ বসে আছে, তার মধ্যে মাহাদি, মিজান সাহেব, কাজী সাহেব সহ আরও কয়েকজন লোক। মিজান সাহেব ঠিক বিয়ে করতে এসেছে নাকি মাঝরাতে চিত্রাকে মোটা টাকায় কিনে বর্ডার পাচার করতে এসেছেন সেটা তিনি নিজে ভালো জানেন। এলাকার সবাই জানে নারী পাচারের সঙ্গে তার কোনো না কোনো হাত আছে, তবে এখন অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি। মিজানের লম্বা চওড়া শরীর, কালো কুতকুতে গায়ের রং, লালচে পান খাওয়া দাঁত, হাসি বিশ্রী, হাসতে গেলে মুখ থেকে পানের পিক ছিটকে আসে। কই মাইয়া, কই মাহাদি? আসতেছে, একটু দাঁড়ান। এখানে কি দাঁড়াইতে আসছি? সময় নাই হাতে। এই মায়ার বদলে কিন্তু মোটা টাকা দিচ্ছি, সেইটাও ভুলে যাও না। মাহাদি একটু বিরক্তি নিয়ে চিত্রার রুমের দিকে তাকায়। হুট করে রুমের দরজা খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে লাল শাড়ি পরা একটা মেয়ে, মাথায় ঘোমটা। মারিয়া শক্ত করে চিত্রার বাহু ধরে আছে। চিত্রার ফর্সা মুখখানা কাঁদতে কাঁদতে লাল হয়ে ফুলে উঠেছে, এখনো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। চিত্রা একটিবার চোখ তুলে দেখার চেষ্টা করলো, তার সোহাগ কোথায়, কেন সে এখানে নেই। বুক মুচড়ে আসছে তার। চিত্রাকে বসানো হলো সোফায়। মামা কোথায়? 2 চোখ একটিবার মামাকে খোঁজার চেষ্টা করলো। সে কি তার চিত্রাকে রক্ষা করবে না? কিন্তু কেমন করেই বা রক্ষা করবে? মামা যে নড়াচড়া থেকে শুরু করে কথা বলার শক্তি হারিয়ে বিছানায় পড়ে আছে। চিত্রার কষ্ট তার বাবার নজর হয়তো ঠিকই কাড়ে। মাঝে মাঝে চিত্রার অসহায় মুখটির দিকে তাকিয়ে 2 চোখ থেকে জল গড়িয়ে পড়ে মঞ্জুর কাদিরের। হয়েছে, এমনি তো অনেক দেরি হইয়া গেছে, কাজী সাহেব জলদি বিয়া পড়ান,
বউ নিয়ে আমারে আবার আজকে কুমিল্লা যাইতে হইব, রাইতে রওনা হইব, বলল মিজান। মিজানের কাঁধে হাত থেকে পাশ থেকে আর একজন লোক বাঁকা হেসে বলল, কি মিয়া, বিয়া কইরায় কুমিল্লা কেন যাইবা? বাসর করবা না নাকি? আগের মতন এখন আর জোর নাই? হ হ করে লোকটি হেসে ওঠেন। পাশে বসে থাকা বাকিরাও হাসেন, যেন একটু আগে খুব গর্ব হওয়ার মতো কথা হয়েছে এখানে। চিত্রার ঘেনা লাগছে, বাবার বয়সে একটা লোকের সঙ্গে তার বিয়ে, তাও আবার হুট করে এমন মাঝরাতে। লোকটাকে দেখেই মনে হচ্ছে আস্ত একটা লম্পট। শাড়ির ওপর দিয়ে চিত্রাকে কেমন করে চোখে গিলে খাচ্ছে। কাজী সাহেব নড়ে চড়ে বসেন বিয়ে পড়ানোর জন্য। মাহাদি একবার আর চোখে চিত্রার দিকে তাকান। একটু আগেও ঘর থেকে মেয়েটার আহাজারি শোনা যাচ্ছিল। মুহূর্তে কি এমন হলো যে এতটা নিশ্চুপ হয়ে গেছে? যাকগে, ভালোই হয়েছে, ঝামেলা না করলেই তো ভালো। তো বিয়ে শুরু করা যাক, কাজী জিজ্ঞেস করলো। শুরু করেন। কাজী সাহেব খুতবা পড়ে বললেন, মারহুম মুন্সি সাহেবের বড় ছেলে মোহাম্মদ মিজান সাহেবের সঙ্গে। কাজী সাহেব হঠাৎ থমকে গেলেন। সদর দরজাটা একেবারে ভেঙে ফেলার মতো শব্দ করে কারা যেন দরজায় আঘাত করছে। সবাই ভয় পেয়ে যায়। মাঝরাতে কারা এলো? মারিয়া ভয়ে গুটিসুটি মেরে মার্জিয়ার পেছনে গিয়ে দাঁড়ায়। আমি দেখতেছি। মাহাদি উঠে গেল। মার্জিয়া তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। দরজা খুলতেই বেশ কিছু লোক ঘরে ঢুকে পড়ল। মাহাদি তাদের দেখে 2 পা পিছিয়ে এলো। সকলের হাতে অস্ত্র। ডাকাত নাকি ওরা? এবার সকলের ভেতরে ভয় যেন বাসা বেঁধে বসলো। হঠাৎ ছেলেগুলোর পেছন থেকে সুঠাম এক সুপুরুষ এগিয়ে এলো, স্যুট প্যান্ট পরিহিত। মিজান সাহেব লোকটাকে দেখে কেন জানি আটকে উঠল। সোফা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো। চিত্রা এখনো বুঝতে পারছে না এখানে কি হচ্ছে, তবে নতুন কোনো বিপদের যে উদয় হয়েছে তা সে খুব ভালো করেই বুঝতে পারছে। ছেলেগুলো সোফা থেকে সবাইকে সরিয়ে দিয়ে ভালো করে তা মুছে দিল। লোকটা এসে সোফায় বসে পায়ে পা তুলল। ছেলেগুলোর মধ্যকার একজন এগিয়ে এসে লোকটির শরীর থেকে স্যুট খুলে হাতে নিল। ফারাজের পাশেই দাঁড়ানো সে। লোকটি ভাবলেসিনভাবে টেবিলের ওপর রাখা মিষ্টির প্লেট থেকে একটা মিষ্টি মুখে দিয়ে জিজ্ঞেস করলো, তো মিজান সাহেব, জোয়ান মেয়েদেরকে যদি আপনার মতো চাচারাই বিয়ে করে ঘরে নিয়ে যায় তবে আমাদের মতো ভাতিজাদের কি হবে? মিজান সাহেব ভয়ে কাঁপছেন, কারণ তার সামনে যে স্বয়ং ফারাজ এলাহি বসে আছে, চেয়ারম্যানের ছোট ছেলে। তবে সে দেশে ফিরল কখন, আর এখানে তার কি কাজ? জবাব দিচ্ছেন না যে? ফারাজের কণ্ঠস্বর গম্ভীর। আপনি এখানে? কাপা গলায় প্রশ্ন করলো মিজান। আমাকে প্রশ্ন করছেন? চোখ তুলল ফারাজ। না মানে কাজী সাহেব, বিয়েটা চট জলদি পড়ান, বিয়ে তো খেতে এসেছে। মিজান সাহেবের মুখে খানিকটা হাসি ফুটল। তবে মিজান সাহেবের বিয়ে নয়, আমারটা। কাজী সাহেব দেনমোহরটা বেঁধে তাহলে বিয়ে পড়ানো শুরু করেন। মিজান সাহেবের মুখটা ছোট হয়ে এলো। সব তার মাথার ওপর দিকে যাচ্ছে। বাড়ির বাকিদের অবস্থাও একই। তবে কারো সাহস হচ্ছে না লোকটার বিরুদ্ধে হুঙ্কার তুলতে। মাহাদি ইতিমধ্যে চিনতে পেরেছে কে এ ফারাজ এলাহি, তাই সে আগেই চুপ হয়ে গেছে। যেখানে মিজান সাহেবের মতো লোকের খুঁটি নড়বড়ে হয়ে গিয়েছে সেখানে তারা কোন ক্ষেতের সবজি? ফারাজ সোফায় গা এলিয়ে বসে ভয়ার্ত চিত্রার দিকে তাকিয়ে বাঁকা হাসলো, বলল, জলদি করুন কাজী সাহেব, ভোর হওয়ার আগে তো আমার আবার বাসরটাও সারতে হবে। বিয়ে তো শেষ, এবার আমার বউকে আমি বাড়ি নিয়ে গেলাম। বুঝতেই তো পারছেন এই মাঝরাতে সদ্য আমার বিয়ে হয়েছে, এখনো বাসরটা বাকি, সেটাও তো সারতে হবে। সবাই হাঁ হয়ে ফারাজের দিকে তাকিয়ে আছে। সকলের মনে হচ্ছে মাঝরাতে তাদের বাড়ির ওপর দিয়ে কোনো বড় সড়ো ঝড় চলে গেছে, অথচ তারা আজ পেয়েও কিচ্ছুটি করতে পারছে না। আর চিত্রা তো মোমের তৈরি পুতুলের মতো নির্বাক হয়ে পড়ে আছে। যে না সে আসছে আর তাকে গলিয়ে দিয়ে যাচ্ছে। সে না পারছে কিছু সহ্য করতে, আর না পারছে চিৎকার করে বলতে, আমি মানুষ, আমারও দুঃখ আছে, আমারও যন্ত্রণা হয়। দুনিয়ায় সে কার ওপর খানিকটা ভরসা করবে তার জানা নেই। মামি সহ গোটা পরিবারটা একটু আগেই তাকে বিক্রি করে দিচ্ছিল। দিনের বেলায় মেয়ে নিয়ে কুমিল্লা গেলে ঝামেলা হতে পারে দেখে মিজান মাঝরাত করে কাজ সারতে এসেছিলেন। কুমিল্লায় নিয়ে মিজান হয়তো চিত্রাকে কিছুদিন নিজের কাছে রাখত, তারপর তাকেও চোরা পথে দুবাই কিংবা অন্য কোনো দেশে পাচার করে দিত। তবে এখানে বসে থাকা কেউ একবার জানতে চাইল না অসহায় চিত্রা কেন বাপের বয়সী লোকের সঙ্গে বিয়েতে রাজি হয়েছিল।
একটা বারও কেউ জিজ্ঞেস অবধি করলো না। চিত্রার হুট করে মামার কথা মনে পড়ে যায়। মানুষটা একদিন তাকে বাঁচাতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেন। টাকার জন্য ভালো চিকিৎসা করানো সম্ভব হয়নি। লোকটির ওপর আগে থেকে অনেক ঋণ জমা আছে। এখন যদি মামার জন্য নিজের সুখ চিত্রা বিসর্জন করতে না পারে, তবে তো সম্পর্কের সঙ্গে বেইমানি করা হবে। মামার চিকিৎসার টাকার কথা ভেবেই তো বিয়েতে রাজি হয়েছিল চিত্রা। কিন্তু মাঝ থেকে আর একটা ঢেউ এসে সব কিছু নিজের আধিপত্যে ধ্বংস করে চলে গেল। তবে লোকটার চোখে কোনো করুণা আছে কিনা চিত্রার জানা নেই। আপাতত সে জানে এই লোকটাই তার সব, তার অভিভাবক, তার বৈধ পুরুষ। তবে 3 অক্ষরের কবুলে সম্পর্ক হলেও ভালোবাসা তো হয়ে যায় না। নিজের প্রতি ঘৃণা হচ্ছে চিত্রার। সোহাগের সঙ্গে সে তো অন্যায় করে ফেলেছে। সোহাগ যদি জানতে পারে তার চিত্রা আজ তার কথা না ভেবেই এত বড় সিদ্ধান্ত নিয়েছে, তখন কি হবে? চিত্রা জানে তার উল্টে যাওয়া জীবন আর ঠিক হওয়ার নয়। এমন কপাল নিয়ে কেউ জন্মায়? মানুষ এত অভাগা হয়? চিত্রার চোখের কোণে জল। বাড়িতে সোহাগ নেই, চিত্রার জানা নেই সে কোথায় আছে। বাসাতেই ছিল সে, কিন্তু এখন আর নেই। থাকলে কি চিত্রার এমন পরিস্থিতির পরেও বেরিয়ে আসতো না? গাড়িতে ওঠার আগে মামাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল চিত্রা, তবে ফারাজ এলাহি দেখতে দেয়নি। তার হাতে নাকি সময় নেই। অন্ধকার রাতে হাজারো স্মৃতি মোড়ানো বাড়িটিকে একবার নয়ন ভরে দেখল সে। তারপর শাড়ি সামলে গাড়িতে উঠে বসল। ফারাজের কালো মার্সিডিজ, আগে পিছে আরও 2টো গাড়ি। অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা লোকগুলো সেই সব গাড়িতে উঠে বসলো। গাড়ি ছেড়ে দিল। চিত্রা জানে না তার গন্তব্য কোথায়, ভাগ্য তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কি লেখা আছে তার অভাগা কপালে। কান্নাকাটি বন্ধ করো। মেয়ে মানুষের কান্না আমার সহ্য হয় না, খুবই বিরক্তিকর। তোমার তো খুশি হওয়ার কথা, বুড়োর বউ না হয়ে তুমি এলাহি বাড়ির ছোট বউ হয়েছ। ফারাজের টান টান গলার স্বর। চিত্রা আঁচল দিয়ে চোখের জল মুছে ফারাজের দিকে তাকায়। জিজ্ঞেস করে, আপনি কে? আমাকে বিয়ে করলেন কেন? ফারাজ হাতের সিগারেটটায় শেষ টান দিয়ে জানলার গ্লাস নামিয়ে টোকা মেরে অন্ধকার অজানায় ছুঁড়ে ফেলে। কপাল চুলকে জবাব দেয়, কৈফিয়ত জিনিসটা আমি বড্ড অপছন্দ করি। ফার্দার আমায় এভাবে হুটহাট প্রশ্ন করবে না মিসেস এলাহি। আর আমি কে সেটা জানার জন্য তো বিয়েটা করলাম। তোমারও তো জানার হক আছে তোমার স্বামীকে। ডোন্ট ওয়ারি, আজ না হয় কাল অবশ্যই জানতে পারবে, হাসলো ফারাজ। ফারাজকে ভালো করে একবার পরখ করলো চিত্রা। গায়ে সাদা শার্ট, কালো একটা প্যান্ট পরা। গায়ের স্যুটটা খোলার পর আর পরেনি। হাতের কবজিতে রোলেক্স ঘড়ি। চোখের মণি কালো নাকি বাদামি কে জানে। অদ্ভুত রং, কালো চাপদাড়ি। উজ্জ্বল চেহারায় আভিজাত্য আছে বলতে হবে। উরুর ওপর রেখে ল্যাপটপে কি যেন ঘাটাঘাটি করছে। চিত্রা চোখ নামিয়ে জানলার দিকে তাকায়। ভেতরটা আবারও তার ভেঙে আসে। চিনে না জানে না এমন একটা লোকের সঙ্গে তার বিয়েটাও হয়ে গেল। আবার কবে এই বাড়িতে আসবো? মামার সঙ্গে এখনো দেখা করতে পারিনি। ফারাজ এক ঝটকায় ল্যাপটপ বন্ধ করে চিত্রার দিকে তাকায়। এই বাড়ি? এখনো তো এলাহি বাড়ি গেলেই না, এর মাঝেই এই বাড়ি আসার নাম নিচ্ছ? ভুলে যাও। ভুলে যাব? ফারাজ এগিয়ে এসে চিত্রার গালে হাত বুলিয়ে থুতনি চেপে ধরে, হ্যাঁ, এই বাড়ির নাম ঠিকানা সব স্মৃতি ব্রেনের স্টোরেজ থেকে পার্মানেন্ট ডিলিট মারো। তা না হলে তোমার ব্রেনটাকে আমি রিসেট মারলে কিন্তু নিজের নামটাও ভুলে যাবে। মিসেস চিত্রাঙ্গনা চিত্রা এলাহি। এলাহি চিত্রাকে ছেড়ে দিয়ে গাড়িতে রাখা মদের বোতলের ককটা খুলে গটগট করে মদ গিলে মুহূর্তে গাড়িটা বিশ্রী গন্ধে লেপ্টে যায়। ভয়ে কেঁপে ওঠে চিত্রার শরীর। লোকটার গলার স্বর গম্ভীর হলেও কেমন যেন বিষ মিশে আছে সেখানটায়। ভয় করছে চিত্রার, খুব ভয় করছে। তবে কেন জানি মনে হচ্ছে তার পাশে বসে থাকা মানুষটা তার নারী নক্ষত্র দেখে এখানে হিসেব কষতে এসেছে। পাক্কা খেলোয়াড় সে। বসার রুমে সবাই নির্বাক হয়ে বসে আছে। মার্জিয়া গর্জে উঠে মিজান সাহেবকে জিজ্ঞেস করলেন, ভাই কি হইল এসব? ওই ছেঁড়া কেডা? আর ইহা তো আপনার সামনে ওই মায়ারে বিয়া কইরা নিয়ে গেছে। চুপ কইরা বইসেছিলেন কেন আপনি? বইসা থাকবো না তো কি করবো? জানের প্রতি মায়া সবার আছে। এলাহি বাড়ির পোড়ার বিরোধিতা কইরা কি মার খাইমো নাকি? আগে যদি জানতাম ফারাজ এলাহির এই বাড়ির মাইয়ার ওপর নজর আছে, তাহলে ভুলেও এইখানে আসতাম না আমি। এখন আমার ভয় করতেছে। ভয় কি বলতেছেন? তাহলে তো আমরা চিনি না, আজ প্রথম দেখলাম, বলল মারিয়া। চিনেন না? এখন ঠিকই চিনবেন। আর এমন চিনা চিনবেন, কখনো ভুলতেও পারবেন না। আল্লাহ জানে তাগুলোকে কিসের ঝামেলা আপনার গোড়।
চিত্রার কপালে তো ভাঙন লাগছে, সঙ্গে আপনারাও ভেঙা যাইবেন। মিজান সঙ্গে আনা লোকেদের নিয়ে উঠে দাঁড়ায়। রাতের মধ্যে গ্রাম ছাড়তে হবে তাদের। ফারাজের নজর বাজ পাখির মতো, আর মতলব শকুনের মতো। তাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। কখন কোন দিক দিয়ে মারবে বুঝে ওঠা দায়। সবাই চলে যাবার পর মাহাদি ধাপ করে মাটিতে বসে পড়ল। মাথা কাজ করছে না তার। কি হয়ে গেল একটু আগে? সে একটুও বিরোধিতা করার সাহস পায়নি। কিন্তু কেন? মারিয়া দৌড়ে স্বামীর কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে হাওমাও করে বলে, কি হয়েছে তোমার, কি হয়েছে? মার্জিয়াও ছেলের কাছে যান, তারও একই প্রশ্ন। মাহাদি নিজের চুল খামচে ধরল, বিড়বিড় করে বলল, সব শেষ, এখনো তো কিছুই হয় নাই, হইব, ধ্বংস হইব সব। ফারাজ এলাহি আম্মা মানুষ না, জানোয়ার, সবাইকে শেষ কইরা ফেলবো সে। আচ্ছা আম্মা, সোহাগ কই? ঘণ্টাখানেক পর গাড়ি থামলো এলাহি মেনশনের সামনে। জমিদার বাড়ি। এলাহিদের পূর্বপুরুষগণ জমিদার ছিলেন, নামি দামি জমিদার। সেই সব কথা এখন কেবল পুরনো গল্প মাত্র। 3 তলা বিশিষ্ট একটা ভবন। কিশোরগঞ্জ শহরের মাঝ বরাবর এই বাড়ির অবস্থান হলেও বেশ দৃষ্টিনন্দন। চিত্রা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। দুজন মহিলা কাজের মেয়ে ঘুমন্ত চিত্রাকে জাগাতে আসলে ফারাজের বাজের মতো দৃষ্টি তাদের থামিয়ে দেয়। ফারাজ সবাইকে ধীর গলায় বলে, ওর ঘুম যদি কারো শব্দে ভাঙে তবে এখানে পুঁতে কবর দিব। কারোর আর সাহস হয়নি ঘুমন্ত চিত্রার ধারে কাছেও ঘেরার। ফারাজ আস্তে করে চিত্রাকে পাচা কোলে তুলে নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলার ঘরটায় যায়। দোতলার সবচেয়ে বড় ঘরটা ফারাজ এলাহির। যদিও এই বাড়িতে তার কম, বরং ঢাকায় অবস্থিত ফারাজ নিবাসে তার বেশি থাকা হয়। আর বাংলাদেশে ফারাজ থাকেই বা কতদিন? বিদেশেই তো তার সব কাজ, সেখানেই তার আসল বসতি। ফারাজ চিত্রাকে বিছানায় শুইয়ে দিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে গলার নেকটাইটা খানিকটা ঢিলে করে ডিভানে পা ছড়িয়ে বসলো। হুইস্কিউর ককটা খুলে গ্লাসে ঢেলে নিল কিছুটা, তাতে 2-1 টুকরো আইস কিউব ছেড়ে দিয়ে এক চুমুকে সবটা গিলে ফেলল। চিত্রা নিজেও কি জানে সে এমন গভীর ঘুমে কি করে মগ্ন হলো, জানে না। আর ফারাজ তাকে না জানালে সে জানতেও পারবে না। গাড়িতে ফারাজ তাকে যেই পানির বোতলটা দিয়েছিল তাতে স্লিপিং ড্রাগস মিশ্রিত ছিল, তবে সামান্য একটুখানি। ক্লান্ত শরীর ছিল বলে ড্রাগস চিত্রাকে ভালোই জব্দ করেছে। ফারাজের চোখ চিত্রার ধপধপে ফর্সা পেটের দিকে যায়। শাড়িটা সরে যাওয়াতে পেট দেখা যাচ্ছে। ফারাজ সিগারেট জ্বালিয়ে চিত্রার দিকে এগিয়ে যায়, বাম হাতে তার হুইস্কির বোতল। চিত্রা তখনও ঘুমে বিভোর। ফারাজ কিছুক্ষণ চেয়ে থেকে দেখলো চিত্রাকে। নিষ্পাপ একটা চেহারা। অভাগীদের সাহসী হওয়া ভালো না, আর বেশি দয়ালু হওয়া তো মোটেও না। তোমরা সুন্দরীরা আসলেই একটু বেশি বোকা। নিজের কবর নিজে খুঁড়তে বেশ পটু। ফারাজ ঝুঁকে পড়ে চিত্রার ওপর। এত শান্তিতে তোমাকে কি করে ঘুমাতে দিই বলো, যেখানে তুমি নিজে আমার ঘুম বরবাদ করে ঘুমাচ্ছ। ফারাজ হুস্কির বোতল কাত করে ঘুমন্ত চিত্রার মুখের ওপর ঢেলে দেয়। ঘুমন্ত চিত্রা ধরপড়িয়ে জেগে ওঠে। মুখ বুক সব ভিজে গেছে। উপ সরি ডার্লিং, গ্লাস ভেবে তোমার মুখে ঢেলে দিয়েছি। আই মিন হুইস্কি। শাড়িটা বদলে আসো। চিত্রার ঘুম এক নিমিষে হাওয়া। কাঁচতে কাঁচতে জীবন শেষ। কি বাজে গন্ধ, উটকো একটা বাজে গন্ধ। চিত্রা আবারও কান্না করে উঠল। আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছাড়ুন, আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। ও মা, বউ আমার এসব কি বলে? আমি তো তোমাকে এখনো ধরলামই না। আমি ধরলে তো টিকতে পারবে না সোনা, আর কৃতজ্ঞতার কথা বলছো? ফারাজ এলাহির এসব ছোটলোকি জিনিসের ওপর কোনো ইন্টারেস্ট নেই। এসব তোমার কাছেই রাখো। আই ডোন্ট নিড অল দিস, আই জাস্ট ওয়ান্ট ইউ। ফারাজ নেকটাইটা খুলে শার্টের বোতামে হাত দেয়। চিত্রার দিকে যতটা ঝোঁকা যায় ঠিক ততটা ঝুঁকে। চিত্রার ভয় করছে। কে বাঁচাবে তাকে? এই লোককে শরীর ছোঁয়ার অধিকার কিছুতেই দিতে পারবে না চিত্রা। মনে মনে একবার সোহাগ বলে চিৎকার করলো সে। দয়া করুন প্লিজ, ওই একটা জিনিসই আমি করতে পারি না। দয়া মাই ফুড, আই জাস্ট হেট দিস। প্রীতমা কাম হেয়ার। ফারাজ এলাহি গা থেকে শার্ট খুলে চিত্রার শাড়ির ওপর হাত বাড়াতে গেলেই চিত্রা ছিটকে দূরে সরে যায়। ফারাজ বেপরোয়া হাসলো। এই বউ, আমি তোমার সঙ্গে ছোটদের নয় বড়দের ছোঁয়াছুঁই খেলতে এসেছি। কাম। আচ্ছা, তোমার বয়স কত? মানে আমি ভার ছেড়ে দিলে আমার লোভ সামলাতে পারবে তো? চিত্রা আর একটু পিছিয়ে জবাব দিল, 18। একটু বেশি ছোট হয়ে গেল না? হাইট এত কম কেন তোমার? ছোটবেলায় বুঝি চেটে চেটে হরলিক্স খাওনি? হাসতে হাসতে ফারাজের হাত কখন যে চিত্রার শরীর অবধি চলে এসেছে তা চিত্রা বুঝতেও পারেনি। সামনে যেই মানুষটা আছে সে তার স্বামী, তার স্ত্রীর প্রতি একটা হক আছে, তা চিত্রা ভালো করেই জানে। এখানে চিৎকার চেঁচামেচিও করা যাবে না।
নিষেধাজ্ঞা করলেও অভিশাপ জুটবে কপালে। চিত্রা চোখ মুখ খিচে গামটি মেরে বিছানা চাদর খামচে ধরে। ফারাজ চিত্রার কাপা ঠোঁটের স্পর্শে নিজেকে সঁপে দিতেই এগিয়ে আসে, তবে ঠোঁটে ঠোঁট রাখার আগ মুহূর্তে ফোনের শব্দে তার মেজাজ বিগড়ে যায়। কপাল কুঁচকে সে বেডসাইড টেবিলের ওপর থেকে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে রিসিভ করে। মুহূর্তেই তার মেজাজ তুঙ্গে উঠে যায়। গায়ে শার্ট জড়িয়ে জলদি সে উঠে পড়ে। চিত্রা বুঝতে পারছে না হঠাৎ কি হলো, তবে খারাপ কিছু একটা যে হয়েছে তা সে হাড়ে হাড়ে বুঝতে পারছে। যদিও খুশি খুশি লাগছে, কারণ ফারাজ এলাহির হাত থেকে তো নিস্তার পাওয়া গেছে। এত খুশি হওয়ার প্রয়োজন নেই। আমি ছাড় দিয়েছি, এর মানে ছেড়ে দিইনি। সময় হলে আরও নির্মমভাবে তোমায় ধরবো, তখন তুমি ঝরে পড়বে যেমনি ঝরে ভোরের শিউলি। আন্ডারস্ট্যান্ড? ফারাজ রুম থেকে বেরোনোর আগে চিত্রাকে আর একবার হুঁশিয়ার করে, যেমনভাবে রেখে যাচ্ছি তেমনভাবে যেন এসে পায়। আই রিপিট, যেমনভাবে রেখে যাচ্ছি তেমনভাবে যেন এসে পায়। আমার হাতে সময় নেই, এসে তো আমাকে আবার বাসটাও সারতে হবে, তাই না? আসার সময় তোমার জন্য পেন কিলার নিয়ে আসবো। বুঝতেই তো পারছো আমার 30 বছরের কামনা এক রাতে সহ্য করা তোমার পক্ষে এত সহজ হবে না। কিন্তু চিন্তার কিছু নেই, আমি আবার মানুষকে অভ্যস্ত করে তুলতে পারদর্শী। জানোই তো মানুষ আবার অভ্যাসের দাস। অভ্যস্ত হলে সব সহ্য করতে পারে। অন্ধকার রাত, মিহি চাঁদের আলো, ট্রলার ধীর গতিতে ব্রহ্মপুত্র নদের ওপর দিকে ভেসে যাচ্ছে। নদী থেকে পানির কেমন যেন একটা উৎকো গন্ধ নাকে আসছে। ভোর হতে এখনো অনেকটা সময় বাকি। রাতের অন্ধকারে নদীর জলকে দেখতে কেমন কালো আর ভয়ঙ্কর দেখাচ্ছে। ট্রলারে আধমরা একটা লোক পড়ে আছে। দুজন যুবক তাকে আবার শক্ত করে ধরে রেখেছে। লোকটার ডান হাত আর বাঁ হাত দুটো কেটে টুকরো করে তার সামনে বিছিয়ে রাখা হয়েছে। শরীরে শক্তি নেই, এত বছর ধরে কামাই করা রক্তগুলো চোখের সামনে গলগল করে বেরোচ্ছে। তবে লোকটার চোখ ফেলে সেই দৃশ্য দেখার শক্তি নেই। শক্তপোক্ত একটা তাগড়া পুরুষ লোকটার সামনে এসে দাঁড়ায়। সাদা একটা পাঞ্জাবি পরিহিত সে, গলায় তার কালো রঙের মাফলার ঝোলানো। লম্বা চওড়া আকর্ষণীয় সুঠাম দৈহিক গঠন। লোকটি তার বাঁ পা আধমরা ব্যক্তির ডান হাতের কাটা অংশে কষে একটা চাপ দেয়। আহত লোকটার মুখ থেকে ভোঁতা গোগানির শব্দ বেরিয়ে আসে। চিৎকার করার মতো শক্তি তার শরীরে আর বেঁচে নেই। কোন হাত দিয়া মাল চুরি করছোস রে শালা? ডান হাত দিয়া? কিন্তু ওইটা তো আমি কাইটা ফেলাইছি। না না, মনে হয় বাম হাত দিয়া মাল চুরি করছোস। শুনছি তুই নাকি আবার বাঁ হাত দিয়া গিলস। নিশ্চয় মালটাও বাঁ হাত দিয়াই সাবার করছোস। মাফলার পরা লোকটি তার পেছনে দাঁড়িয়ে থাকা 27-28 বছরের যুবক বিল্লালের দিকে হাত বাড়ালে সে একটা রামদা এগিয়ে দেয়। লোকটি আবার উঠে দাঁড়ায়, চারিদিকে একবার চোখ বোলায়। কি অদ্ভুত সুন্দর হয় রাতের পরিবেশ। স্মিত হেসে ঘাড়ে হাত বোলায় সে। তারপর এক ঝটকায় রামদা দিয়া লোকটার বাম হাতে একটা কোপ বসায়। আহত লোকটি এবার আল্লাহ বলে একটা চিৎকার করে, কিন্তু তাতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। লোকটা একটা সিগারেট ধরিয়ে বড় করে টান দেয়, ধোঁয়া ছেড়ে দেয় নদীর বুকে। নিজের সাদা পাঞ্জাবিটা রক্তে গটগট করছে। সেই রক্তের দিকে লোকটি তাকিয়ে বলল, বাহ, তুই আমার মাল চুরি করস। তোর কলিজাটা না দেখলে কি করে চলে? তোর কলিজাটা দেখনের খুব শখ আমার। বিল্লাল, লম্বা রামদাটা দে তো, যেটা নতুন আনছি। আমি তার কলিজাটা দেখবো। কত বড় কলিজা তার, না দেখলে কি চলে ক? দে, জলদি দে। লোকটা হাতের সিগারেটটা অন্ধকার নদীতে ছুঁড়ে ফেলে। আধমরা লোকটির দিকে তাকায়। লোকটাকে চেপে ধরে রাখা ছেলেদের মধ্যকার একজন তার চুলের মুঠি চেপে ধরল। তারপর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আগে কলিজাটা বের করবেন নাকি খোদার নামে জবাই দিবেন? ছি ছি, চোরে কেউ খোদার নামে জবাই দেয়? পাপ লাগবো শালা। আর এত সহজে জবাই দিমু? মুক্তি দিব কেন রে? আমি তো ওরে আদর কইরা বুক ছিঁড়া কলিজাটা বার করমু। আর তারপর আমি চুরি করি নাই, জীবন ভিক্ষা দেন, আকুতি করলো আহত আধমরা লোকটি। তুমি শালা মরার আগেও মিথ্যা কথা কেন কও? খোদার ভয় নাই শালা পাকনা ভণ্ড। এক মুহূর্তেই লোকটার গলার স্বর বদলে যায়। সে ধমকে বিল্লাল নামক লোকটার দিকে তাকিয়ে বলে, জানোয়ার, তোরে রাম দাওটা দিতে কয়েছি না? কানের ছিদ্র দিয়া কথা ঢোকে না? আকাশের কৃষ্ণ যবনিকা অপসারিত হয়ে স্বর্ণাম কিরণরাজি ধরিত্রীর বুকে পতিত হলো। কিন্তু চিত্রার অন্তর্জগতে কাল রাতে যে প্রলয়ঙ্কারী ঝড় বয়ে গেছে তার কৃষ্ণছায়া এখনও কাটেনি। ভোর হয়েছে। চিত্রা বিছানা ছেড়ে উজু করে নামাজ পড়ল।
মোনাজাতে আল্লাহর কাছে একরাশ অশ্রু ভেজা অভিমান নিয়ে হাজির হলো। অজানা সব প্রশ্নের উত্তর জানতে চাইল। চিত্রার গায়ে কাল রাতে সেই লাল শাড়িটা, লাল রক্তের মতো টকটকে। রক্ত দেখলে চিত্রার ভয় হয়। রক্তের সাথে তার তিক্ত সম্পর্ক। প্রতিবারই কোনো না কোনো ক্ষতি বয়ে আনে, সব কিছু কেড়ে নেয়। এই লাল শাড়িও যেন রক্তের প্রতিচ্ছবি। এক রাতে তার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সে ধীর পায়ে এগিয়ে যায় বেলকনির দিকে। বাতাসে তার চুলগুলো এলোমেলো দুলছে, ঠিক যেন তছনছ হয়ে যাওয়া এক ঝড়ের পর স্থবিরতা। বেলকনির রেলিং আঁকড়ে ধরে দাঁড়ায় সে। পেছনের দিকে বিস্তৃত এক নিঃশব্দ জলরাশি, আতশ জৌলা দীপ্তিতে মোড়া। ভোরের আবছা আলোয় তার কালো জলে ছড়িয়ে পড়েছে রহস্যময় নৈশব্দ, যেখানে বাস্তবতা ও বিভ্রমের সীমানা ধূসর হয়ে গেছে। চারপাশের জঙ্গল নিঃশব্দ প্রহরীর মতো দাঁড়িয়ে। বাঁশবাগানের দীর্ঘ সরু দেহগুলি কুয়াশার আবরণে অর্ধেক দৃশ্যমান, অর্ধেক অদৃশ্য। ঠিক বাতাসের স্নিগ্ধ স্পর্শে পাতাগুলো কেঁপে উঠছে, আবার থমকে যাচ্ছে। চিত্রা এক মুহূর্তের জন্য স্থির হয়ে শোনার চেষ্টা করে দূর থেকে ভেসে আসা কোনো অশরীরী আহ্বান। হুতুম প্যাঁচা ডাকছে। ভোরের অস্পষ্ট আলোয় পুকুরের জলে আলোর রেণু পড়ে। দক্ষিণের খোলা হাওয়ায় হঠাৎ চিত্রার এলোমেলো খোলা চুলগুলো আবারও দোল খেয়ে নেচে ওঠে। কতক্ষণ যে এক ধ্যানে চিত্রা সেই কালো পুকুরের দিকে তাকিয়েছিল, সেদিকে তার খেয়াল নেই। আপা, কারো গলার শব্দে চিত্রা দরজার দিকে তাকালো। কামিজ পরা একটা মেয়ে, পটল চেরা চোখ, শ্যামবর্ণের গায়ের গড়ন। চিত্রা রুমের ভেতরে এসে জিজ্ঞাসু দৃষ্টিতে মেয়েটির দিকে তাকায়। আপা, ছোট সাহেব কই ছিল আপনার দিকে নজর রাখতে। আপনে কন কি খাইবেন? আমারে কন আপনি কে? এই বাড়িতে কাম করি, এনেই থাকি। কি খাইবেন কন? আমি তৈয়ার করতেছি। না না, আমি কিছু খাবো না, ভালো লাগছে না। ফারাজ কোথায়? সে এসেছে? না, বাড়িতে আর মানুষ নেই। অভাব নাই, একটু পরে দেখবেন বাড়ি কেমন জমজমাট হয়ে ওঠে। মেয়েটি থামলো। আপনি আসলে কিছু খাইবেন না? সাহেব শুনলে রাগ হইব। কিছু হবে না। আচ্ছা, আমি রান্নাঘরে যাই, কোনো সাহায্য লাগলে আমি করে দিব। আস্তাগফিরুল্লাহ, এত জলদি আমার মরার ইচ্ছা নাই। আপনি কেন কাম করবেন? আমরা আছি না। মেয়েটি জলদি রুম থেকে বেরিয়ে যায়। চিত্রা অদ্ভুতভাবে তার দিকে চেয়ে রয়। মরার ইচ্ছে নেই দ্বারা মেয়েটি কি বোঝানোর চেষ্টা করছে? বিছানায় গিয়ে বসলো চিত্রা। মাথায় তার এক গাদা প্রশ্ন। এখনও তো তার জানাই হলো না ফারাজ এলাহি কে, কেন সে তাকে বিয়ে করেছে। হঠাৎ সোহাগের কথা মনে পড়ে যায়। একটা কল সে সোহাগকে করতে চায়। বেলা 10টার দিকে বাড়ি ফিরল ফারাজ। রুমে ঢুকে দেখলো চিত্রাকে যেমনভাবে সে রুমে রেখে গিয়েছিল তেমনভাবেই বসে আছে সে, গায়ে সেই শাড়িটাই। বিছানায় গুটি মেরে বসে আছে। ফারাজের ঘরটা বাকিদের থেকে অন্যরকমভাবে সাজানো। তার যেসব জিনিস বেশ পছন্দ তাই দিয়ে নিম্নজিত। বিছানার ওপর একটা শাড়ি পরে আছে। ফারাজ সেদিকে একবার তাকিয়ে চিত্রাকে প্রশ্ন করলো, শাড়িটা দেওয়া হয়েছিল, তাহলে পরনি কেন? চিত্রা নিচের দিকে তাকিয়ে জবাব দেয়, আপনি না বলেছিলেন যেভাবে রেখে যাব সেভাবেই যেন এসে পাই, তাই নিজেকে বদলাইনি। দেখুন, চেয়ে দেখুন বিক্ষিপ্ত চিত্রাকে। ডার্লিং, তুমি কথা বলতে জানো? আমি নিচে যেতে চেয়েছিলাম, যেতে দেওয়া হয়নি আমাকে। কেন জানতে পারি? চিত্রার গলায় অভিমান। আরে, এমন কড়া কড়া প্রশ্ন করছো কেন? তুমি না নতুন বউ, লজ্জা পাও একটু? পাও না? লজ্জা পেতে বুঝি লজ্জা লাগে? এতক্ষণ পর তোমার স্বামীটা বাড়ি এলো, তোমার তো লজ্জায় রংধনু হবার কথা ছিল, কিন্তু তুমি তো সোনা আংটি জঙ্গলি বিড়াল। লজ্জা কি ছোটবেলায় দুধের সঙ্গে গুলিয়ে খেয়ে ফেলেছিলে নাকি? ফারাজ আলমারি খুলে নীল রঙের একটা শার্ট আর সাদা প্যান্ট বের করে বিছানার উপর রাখলো। হঠাৎ চিত্রার চোখ যায় ফারাজের ডান হাতের বৃদ্ধা আঙুলের দিকে, সেখানে ব্যান্ডেজ করা। চিত্রা উঠে এসে ফারাজের সামনে গিয়ে দাঁড়ায়, জিজ্ঞেস করে, হাতে ব্যথা কি করে পেলেন? যাবার সময় তো হাতটা কাটা ছিল না? ফারাজ তার হাতের দিকে তাকায়, পরক্ষণে মুচকি হেসে জবাব দেয়, এইগুলো ছোটলোকি ব্যথা, এসব ব্যথা আমার কিছু নাড়াতে পারে না। আমার আবার বড় সব আঘাত নিয়ে খেলার অভ্যাস। টান টান কণ্ঠস্বর ফারাজ এলাহির। দুনিয়ার সব জিনিসকেই দেখছি আপনার ছোটলোকি মনে হয়, তো আমার মতো ছোট লোককে বউ করেছেন কেন? ভালোবাসার জন্য নাকি উদ্দেশ্য ভিন্ন? ফারাজ খানিকটা অবাক হয় চিত্রার কথায়। কথার ধরনে কয়েক ঘন্টায় এত পরিবর্তন। মেজাজ খারাপ হচ্ছে তার। সে নিজেকে নিয়ন্ত্রণ করে, শান্ত থাকার চেষ্টা করে। ক্ষণস্বর থমকে থেকে জবাব দেয়, কি বললে? ভালোবাসার জন্য? তোমাদের মতো মেয়েদের ভোগ করা যায়, ভালোবাসা নয়।